বিধানসভা নির্বাচনের পরে এই আমডাঙ্গার মাটিতে অনেক সন্ত্রাস সংগঠিত করেছিল। পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গার মানুষের ভোটদানের যে পাওয়ার বকলমে অসাংবিধানিকভাবে কেড়ে নিয়েছিল। এখন লোকসভা নির্বাচন, আমরা এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামচিহ্ন এই লড়াইয়ে আছে। এই লড়াই থেকে এই বার্তা আমরা দিতে চাই, আমডাঙ্গা থেকে শুরু করে এই মফস্বল কৃষিজ জমি যেখানে আছে এখান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকারখানা যেখানে আছে ওই ব্যারাকপুর পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য আগামী দিনে পার্লামেন্টে কোনো বিজেমূলের কণ্ঠ নয়, জনগণের জনকণ্ঠকে পৌঁছাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সামনে সুযোগ দিয়েছে যে আগামী মাসের যদি 20 তারিখ তো জুন মাসের মে মাসের 20 তারিখে আপনারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামচিহ্নের প্রার্থী অ্যাডভোকেট জামির সাহেবকে পার্লামেন্টে পাঠান। একইভাবে এই আমডাঙ্গার মানুষজন থেকে শুরু করে কৃষি এলাকার যে সমস্যা সেটা সমাধান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বেল এই বীজপুর থেকে শুরু করে ওই আপনার নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত যে এই সমস্ত কলকারখানার শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে সমস্ত বিষয়ে সোচ্চার হবে, আওয়াজ তুলবে আগামী দিনে পার্লামেন্টে। তাহলে আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাবেন। আপনারা ডিসাইড করবেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম, আপনারা অনেকে ভোট দিয়েছিলেন, অনেকের ভোট দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু দুঃখের বিষয় যেভাবে বিজেমূল তত্ত্ব ছিল, যেভাবে বিজেমূলরা এই বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করেছিল নাকি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকেই লাগবে আর তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য নাকি বিজেপি পারবে, এই যে বাইনারি তৈরি করে আপনাদের ভোট লুট করেছিল, আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন ওই সময় যদি খামচিহ্নের পক্ষে ভোট দিতেন তাহলে নওশাদ সিদ্দিকীর সাথে রাজ্যের আইনসভার মধ্যে আর একজন লড়াই করা সাথ দেওয়ার মতো মানুষ তৈরি হতো। কিন্তু সারা রাজ্যের মানুষ এই বিজেমূল তত্ত্বতে বিশ্বাস করে নিয়েছিল, এই বাইনারি পলিটিক্সকে বিশ্বাস করেছিল। অনেকেই ভেবেছিলেন যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই নাকি পারবে, আবার অনেকে ভেবেছিলেন তৃণমূলের হাত থেকে বাঁচতে গেলে বিজেপির শরণাপন্ন হতে হবে। কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম, এরা শুধুমাত্র এই বাইনারি পলিটিক্স করলো, আমাদের রুজি রুটির কথা বললো না। আমি শ্রমিক আমার কথা বলছে না, আমি কৃষক আমার কথা বলছে না, আমি ভ্যান চালক আমার কথা বলছে না, আমার ইনকাম যাতে বাড়ে আমার কথা নিয়ে একটাও বলছে না। কাদের কথা বলছে? ওই পুঁজিপতিদের কথা বলছে, শিল্পপতিদের কথা বলছে, যেখানে বেশি দূরে ইনকাম করা যাবে, যেখান থেকে কাটমানি বেশি পাওয়া যাবে তাদের হয়ে আওয়াজ তুলছে। এই সময় এসেছে আমডাঙ্গাবাসী সহ ব্যারাকপুরের মানুষের উদ্দেশ্যে বলবো, যেহেতু এটা আমডাঙ্গা লোকসভার মধ্যে প্রোগ্রাম করছি, আমডাঙ্গা বিধানসভার মধ্যে প্রোগ্রামটা হচ্ছে, এই সাধনপুরের মাঠে দাঁড়িয়ে আমি আমডাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলবো, আসুন এগিয়ে আসুন। এখন তো আপনারা বুঝতেই পারছেন না বিজেপি না তৃণমূল, এরা বিজেমূল। এই শক্তিকে পরাস্ত করতে হবে, বিজেমূলকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে, বাংলা থেকে বিতাড়িত করে পার্লামেন্টে ব্যারাকপুর থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পৌঁছাতে হবে। তাই তো নাকি ভাই? এই তাই রাজি আছেন তো নাকি ভাই? যারা এসেছেন রাজি আছেন তো নাকি? আপনি একটু ঝিম মেরে যাচ্ছেন কেন? কখন থেকে প্রোগ্রাম শুরু হয়েছে? 5:30 থেকে হয়েছে বলে কি ঝিম মেরে যাচ্ছেন? হ্যাঁ, একটু চার্জ করে দেবো। হ্যাঁ হবে চার্জ? গতকালকে তাপসদার ওখানে চার্জ হয়েছে, আজকে হবে চার্জটা? হ্যাঁ, ব্যারাকপুরের দল বদলু অর্জুন বাবুর বুকটাকে একটু কাঁপাতে হবে তো নাকি? অনেক ভোট লুট হয়েছে, মনে পড়ছে আমাদের কথা। অর্জুন বাবু ক্ষমতায় আসার পরে তিনি এমপি হওয়ার পরে যেভাবে ব্যারাকপুরে ওখানে অত্যাচার হয়েছিল, বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, তখন কিন্তু পার্থ বাবুরা ভয়ে বাড়ি বাইরে বার হয় না, আমাদেরকে দায়িত্ব নিয়ে ওখানে শান্তি ফিরাতে হয়েছিল। তাই এই লোকসভা নির্বাচনে না অর্জুন বাবুকে ভোট দেবো না পার্থ বাবুকে ভোট দেবো, আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভোট পাঠিয়ে দিয়ে আমাদের লোককে পার্লামেন্টে পাঠাবো। যখন হামলা হয়েছিল, অত্যাচার হয়েছিল বীজপুরে, তখন পার্থবাবুরা যায়নি কিন্তু শান্তি ফিরাতে। তখন ব্যারাকপুরে
এই কেউ যায়নি শান্তি ফিরাতে, আমাদেরকে দায়িত্ব নিয়ে হয়েছিল। ওখানকার যারা লিডার ছিল তাদেরকে বুঝিয়ে বাঝিয়ে অনেক কষ্ট হয়তো প্রকাশ্যে এসে করতে পারিনি, অনেক ক্ষেত্রে গোপন থেকেও যাতে শান্তি ফিরে তার চেষ্টা আমরা চালিয়েছিলাম। তাই এখান থেকে তো একটা বার্তা দিতে হবে। এই যে মানুষজন দেখেছে, এই অন্তত 8-10 হাজার মানুষকে দেখে পার্থবাবুর ভয় খেতে শুরু করে দিয়েছে। পার্থবাবুর লোক এতক্ষণ ভিডিও করে নিয়ে চলে গিয়েছে যে দাদা কি লোক এসে পৌঁছেছে, যে আমডাঙ্গায় আপনারা 21-এর নির্বাচনের পর এত সন্ত্রাস করলেন, এই বিধায়ককে দিয়ে এত হামলা চালিয়েছেন, পঞ্চায়েত ভোটে এত ভোট লুট করেছেন, তারপরেও যেভাবে আজকে সাধনপুরে হাজার হাজার মানুষ এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়া তলে তথা জামির সাহেবকে ভোট দিয়ে পার্লামেন্টের পাঠাবার জন্য উপস্থিত হয়েছে, এটা অভূতপূর্ব। এই মানুষ দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে পার্লামেন্টে এই আমডাঙ্গা শুধু নয়, এই নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে জগদ্দল থেকে কাকিনাড়া থেকে শুরু করে শ্যামনগর থেকে শুরু করে সমস্ত ধর্মের বর্ণের জাতের মানুষেরা খাম চিহ্নকে খুঁজছে, খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে, তাদের কণ্ঠ হয়। ভিডিও করে নিয়ে চলে গেছে, তখন চিন্তা নেই আপনাদের। আর একটা ভিডিও আমাদের এখান থেকে ভিডিও কোথায় দিতে হবে, আর একবার পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ হবে, একবার হবে। বুঝতে পারছেন কি কথা বলছি? এমনি লাইট কম দিয়েছে ওই জন্য রাগ করছিলাম, এই তো হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। আর একবার হোক তো, ফ্ল্যাশটা আস্তে আস্তে অন করুন তো, ফ্ল্যাশটা অন করুন তো, অনেক দূরে দূরে আছে, ফ্ল্যাশটা অন করুন তো। সবার হয়ে গেলে আওয়াজ দেবেন, তারপরে বলবো। হ্যাঁ, স্লোগানটা তারপরে হবে। এমন স্লোগান দেব অর্জুন বাবুকে কাঁপিয়ে দেব, পার্থদাকেও কাঁপিয়ে দেব। হ্যাঁ, স্লোগান হবে, শুরু হবে, স্লোগান শুরু হবে, স্লোগান শুরু হবে। ইনকলাব, 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 আইএসএফ, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই চোরেদের সরকার, এই ডাকাতদের সরকার, এই চাকরি চোরের সরকার, এই ফ্যাসিবাদী সরকার, এই বিভাজনের সরকার, এই বিভাজনের সরকার। আগামী মে মাসের 20 তারিখ আসছে দিন, মে মাসের 20 তারিখ আসছে দিন, মে মাসের 20 তারিখ আসছে দিন। ভাই একটা কথা মনে রাখবেন, বসুন, এবার এটা পৌঁছে যাবে, চিন্তা নেই। এবার যে যার জায়গায় বসে যান। অর্জুন বাবু, হ্যাঁ, অর্জুন বাবু আর পার্থ বাবু, এই শোনো, অর্জুন বাবু, পার্থ বাবু, তারা বুঝতে পারছে আর বোকা বানিয়ে রাখা যাবে না। আমার কাছে একটা কাগজ আছে, আমার কাছে একটা কাগজ আছে, আপনাদের বলে রাখি এই সমস্যা সমাধান করা দরকার। আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম, আমার এখানকার যে 20,000 অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইয়েরা বুঝতে পারেনি, আমাদের ডাকে সাড়া দেয়নি। তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই থাক থাক বসো বসো, এখানে বসো, এই বসো বসো, রাজ্যের আইনসভায় পৌঁছাতে পারেনি। সময় এসেছে, যে সমস্যা হচ্ছে, ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন্স হচ্ছে জানেন তো, চওড়া হচ্ছে জানেন তো। এই চওড়া 2013 সালে একটা আইন বেরিয়েছে, ন্যাশনাল হাইওয়ের এক্সটেন্ড করার জন্য, এক্সটেনশন হওয়ার জন্য, ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইনকে সংশোধন করেছে। ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে, মফস্বল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে। কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকার যে নদিয়া জেলা শেষ হচ্ছে, তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে, তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না। কিন্তু নদিয়া জেলা দেখুন, অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চওড়া হয়ে গিয়েছে। ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন, যার 1 কাঠা জায়গা পড়েছিল তার কম করে 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর এখানে যারা 8-10 কাঠা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ 30-40 হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বুঝতে পেরেছেন? কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে। নদিয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি, এই উত্তর 24 পরগনা জেলার জন্য, আমডাঙ্গা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম। এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই। তাহলে হচ্ছে নাকি? আমার কাছে যতটুকু খবর আছে, আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি, সমস্ত দলের, দল বলা আমার ভুল হবে, সরি টু সে, আমি এটা তুলে নিচ্ছি এখানে,
সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে, যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি, এখনো পর্যন্ত এমন কোনো অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি। বরঞ্চ আমি যখন যে বিষয় জানতে চেয়েছি ওরা আরো উৎসাহিত হয়ে আরো বেশি ডেটা আমাকে দিয়েছে। আমি ডেটা তুলে দেখেছি নদিয়া জেলার 1 কাঠা জমির উপরে প্রায় 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে, আর এখানে 30-40 হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কি। তাহলে কি নদিয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি খারাপ কম ভালোবাসে? বলো সাহেব ওই রকম কোনো ব্যাপার নাই, খোঁজ নিয়ে দেখুন সাহেব, আপনাদের এই উত্তর 24 পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে। ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন অফিসিয়াল থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি, ওই এমএলএ গোছের যারা আছেন, ওই এমপি গোছের যারা আছেন, তারা দেখুন মধ্যখান থেকে কাটমানি খাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এই যে কাটমানিটা খাচ্ছে এটাকে বন্ধ করতে হবে। তো আমরা এখানে চিৎকার করছি, ঠিক কথা, আমরা এখানে চিৎকার করব। আমডাঙ্গার যে প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার পরও কেন ক্ষতিপূরণ পাচ্ছে না? এখান থেকে তো আওয়াজটা তুলবো। আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমডাঙ্গায় সীমাবদ্ধ রাখবো না, পশ্চিম বাংলাতে সীমাবদ্ধ রাখবো না। যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট জামিরকে পাঠিয়ে এই আওয়াজটা তুলবো। আমডাঙ্গার 20,000 মানুষের সাথে যে ইনজাস্টিস হচ্ছে, তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে, সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই। তোলার যদি আপনারা সুযোগ দেবেন তো নাকি ভাই? যাদের টাকা, যাদের জমি চুরি হয়ে যাচ্ছে, এই 20,000-এর মতো মানুষ, তাদের কাছে অনুরোধ করব, আসুন। অর্জুন সিংকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন। অর্জুন বাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে। অর্জুন বাবু ওখানে গিয়ে যাওয়ার পরে মাইকে আজান বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে, মনে নেই আপনাদের? আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল, সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল, মুসলিম মহল্লায় ঢুকেছিল, মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি, কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ খরচ করেনি। ওকেও ছাড়াবে না, ওকেও ছাড়াবে নাকি? ওনাকেও ছাড়াবে না। সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা, তো আমডাঙ্গাতে এসে বেশি ঘুরঘুর করেছে। আর কোন জায়গায় জায়গা পেয়েছিল? শুধু আমাদেরকে বোকা বানিয়েছে, আমডাঙ্গাবাসীকে বোকা বানিয়েছে শুধু। ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পেরেছে, তাই ধরে নিলাম। কিন্তু এখন কি বলছে? রাষ্ট্রপতি নির্বাচনের সময় 2টো ভোট ক্রস চিহ্ন হয়েছিল, তাই তো? একটা ছিল অর্জুন বাবু, আর একটা শুনলাম নাকি দেবদা, ঘাটালে তৃণমূলের। বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে। তো আমি তাও ধরে নিলাম। অর্জুন বাবু যখন তৃণমূলে আসলো, মমতা ব্যানার্জির কি উচিত ছিল? এই অর্জুন, তুমি কি আপনি কেসটা তুলে নেন হাইকোর্ট থেকে? তুলেছে। কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো। এদের ছেলের মেধাগুলোকে 20 লাখ 30 লাখে বিক্রি করব, আমার কিছু করতে পারবে না। যেই করতে চাইবে বলবে বিজেপি এসে যাচ্ছে, বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে। আজকে অর্জুন বাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না, আবার আমডাঙ্গার দিকে ঘুরঘুর করছে, আবার নৈহাটিতে গিয়ে ঘুরঘুর করছে। ও আর হতে দেওয়া যাবে না। অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায়? মাঠের বাইরে শুধু নয়, লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন? ও রিজার্ভ ম্যাচ করতে পারে না, নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয়। আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ওই ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো, হবে তো নাকি? আর পার্থবাবু তো উনি তো মিস কলের এমএলএ, উনি এখন মিস কল দেওয়া আছে ওনাকে। কি মিস কলটা আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাই তো? ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানুষের উপরে যে অত্যাচার হয়েছিল, মানুষকে যেভাবে মারধর করেছিল এই আমডাঙ্গাতে, এই নৈহাটিতে, এই বীজপুরে, এই কাকিনাড়াতে, এই ব্যারাকপুরে, যেভাবে সাধারণ মানুষের উপরে এই পার্থবাবুদের দলের পক্ষ থেকে পার্থবাবুরা দায়িত্ব নিয়ে, এই রফিক বাবুরা দায়িত্ব নিয়ে যে হামলা চালিয়েছিল, তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে। এ তো মিস কলের এ তো মিস কল দিয়ে রেখেছে একে। আগামী দিন আপনার ভোট নেবে, নেওয়ার পরে ভালো করে বুঝবেন, তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই, তৃণমূলের সাথে
বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই, দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই। এখন দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, তো দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কোনো সম্পর্ক নাই, গোপনে বিজেপির সাথে আছে। 1998 সালে বিজেপির হাত ধরে তারা মানে দল তৈরি হয়েছিল বিভিন্ন সময়। 1999, 2000, 2002, 2004 গুজরাট দাঙ্গার পরেও মোদিজির হাত ধরেছিল কে? এই পার্থবাবুর দলের, পার্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী। তো আমি একটা কথা বলে রাখি, আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে। ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয় পশ্চিমবাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য, সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান, এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে। তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেবো? এই দেবো, কারণ আমার জেনে বুঝে আমাদের হাত কাটা হবে। যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না, যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে গদিতে টিকে থাকতে চায়, সেই অর্জুন সিংকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে তার আওকাতটাকে আমরা বুঝিয়ে দেব। উনি তো দল চেঞ্জ করবেন দলে আসবেন, দল চেঞ্জ করবেন দলে আসবেন। উনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা উনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের অবস্থা কি হবে? তাই বলবো ঐক্যবদ্ধ হন। কে হিন্দু কে মুসলমান, কে জৈন কে খ্রিস্টান, আমাদের দেখার দরকার নাই। আমাদের মূল্যবান ভোট অর্জুন সিং এর বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব আমরা। এই আজকে শুনছিলাম ইডি কোর্টকে বলেছে শাহজাহান যে দুর্নীতি করেছে, বিভিন্ন জায়গায় যে টাকা বেকা থেকে লেনদেন থেকে শুরু করে অবৈধ যে তার লেনদেন ছিল, সেই লেনদেনের সাথে সাথে ওই দুটো এখনো বাইরে মন্ত্রী আছে, সেই মন্ত্রীরা নাকি যুক্ত আছে। এই মন্ত্রীদের মধ্যে কে আছে আমি নতুন করে বলবো না, আপনারা একবার বলবেন। এটা জোরে বলে, জোরে বলো, বুঝতে পারছেন? তাহলে তাকে ভোটটা দিয়ে আগামী দিনে নাম যদি তার বেরিয়ে যায়, তাকে তো জেলের মধ্যে রাখবে। তাহলে ভোটটা দিয়ে আমার লাভ কি? ভোটটা নষ্ট করবো কেন? আমি আমার মূল্যবান ভোট নষ্ট করব কেন? ওর পক্ষে দেব, ওদের পক্ষে দেব কেন? ভরসার প্রতীক, আশার প্রতীক, লড়াইয়ের প্রতীক, শ্রমজীবী মানুষের সাথে থাকার প্রতীক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খামচিহ্নতে দিয়ে আগামী মে মাসের 20 তারিখে সকাল সকাল খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। আমডাঙ্গার কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ব্যারাকপুরের শ্রমিকদের হয়ে কথা আওয়াজ তুলবে, শ্যামনগরের শ্রমিকদের হয়ে কথা বলবে, নৈহাটির জনসাধারণের হয়ে আওয়াজ তুলবে। বীজপুরে যে দাঙ্গা হয় সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ লড়াই করবে। বীজপুরে দাঙ্গা কিন্তু মানুষ করতে চায়নি, কিছু রাজনৈতিক কারবারিরা তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায়। সেটা বন্ধ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে জামির ভাই পার্লামেন্টে গিয়ে সে লড়াই করবে। রাজি আছেন তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে হবে তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে গেলে কি করতে হবে? এই দেখুন আইএসএফ দেখতে পাচ্ছেন, খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। আজকে সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল, আপনারা জানেন 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেই মর্মে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাক কি সাব্বার রাশিদি সাহেবের বেঞ্চ অর্ডার দিয়েছে চাকরি বাতিলের সাথে সাথে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এবং আরেকটা ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর তৃণমূলের জন্য, ভয়ঙ্কর মমতা ব্যানার্জির জন্য, ভয়ঙ্কর এর রফিকুল সাহেবের জন্য, ভয়ঙ্কর পার্থবাবুদের জন্য একটা অর্ডার দিয়েছে কি সিবিআই চাইলে এদেরকে, এই যাদের নাম বললাম, এদের কাদের মধ্যে ইচ্ছে হলে কাউকেও তদন্ত করার স্বার্থে ডাকতে পারে। ভয় পেয়ে গিয়েছে। কল্যাণবাবু বলছিলেন, কল্যাণবাবু অনেক, এই বাবু কে এটা, কে দেখো তো একটু, বসতে বলো, বসতে বলো, একটা চেয়ার দিয়ে বসিয়ে দাও, একটা চেয়ার দিয়ে বসিয়ে দাও, বসো বাবু বসো, কারণ সে পায়ে হাত দিচ্ছে মানুষের। কল্যাণবাবু বলেছিলেন, খুব ডায়লগবাজি করছেন। আর একজন প্রাক্তন বিচারপতির বক্তব্য শুনলাম যে ওই কল্যাণবাবু কোন কলেজ থেকে ল পাস করেছে সার্টিফিকেটটা একটু দেখাতো। আমার কিন্তু বিশাল সন্দেহ হচ্ছে
ও টুকে পাস সেই মাল নয় তো? ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়ার মতো ওই ধরনের সার্টিফিকেট নয় তো? যাক, সে বিতর্কে যাচ্ছি না। কল্যাণবাবু বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিটে স্টে হয়ে যাবে। একটু খোঁজ নিয়ে দেখুন তো আজকে তো মুভ হয়েছে, স্টে দিয়েছে কি দেয়নি এই 26,000-এর বাতিলটা। উল্টে ধমক দিয়েছে, যেভাবে দুর্নীতি করেছে উল্টে ধমক দিয়েছে। এখানে রাজ্যের পক্ষে, এসএসসির পক্ষে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তারা কাঁচুমাচু করেছে, বলেছে তার বিচারপতিকে বলেছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে গোটা মন্ত্রিসভাতে জেলে চলে যেতে পারে, আপনি এটাকে একটু স্টে করুন। গোটা মন্ত্রিসভা জেলে যাবার ভয় তারা পাচ্ছে। আজকে বলেছে, আমি বলিনি, রাজ্যে তথা এসএসসির পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিল একটু খোঁজ নিয়ে দেখুন। বলেছেন যে সুপ্রিম কোর্টকে বলেছে যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। মানে বুঝতে পেরেছেন, টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, পাড়ার থেকে শুরু করে একদম কালীঘাট পর্যন্ত সব ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত। তাই এদের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে, এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর যে দিল্লি সরকার যারা চালাচ্ছিলেন, যারা বিভাজনের রাজনীতি করে মানুষে বিভেদ করে ক্ষমতায় টিকে থাকতে চায়, যাদের সময়ে দলিতরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, এই বিজেপির 10 বছরে দলিত সমাজের মা বাপ ভাইয়েরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এই 10 বছরে আদিবাসী ভাইয়েরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এই 10 বছরে মুসলিমদের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সব থেকে বেশি যারা বীজ বপন করেছে এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকার। তাই এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা চিরদিনের মতো বিদায় জানাতে চাই। তার সূত্রপাত আমরা এই ব্যারাকপুর থেকে শুরু করতে চাই। হবে তো নাকি ভাই? কারো কথাই ভয় পাবেন নাকি? কি বলছে বিজেপি এসে যাবে? আমি ধরেই নিলাম বিজেপি এসে যাবে। বিগত 5 বছরের মধ্যে 3.5 বছর তো বিজেপি ছিল এমপি এতে, ছিল তো নাকি ভাই? হ্যাঁ, ভুল বলছি নাকি? তাহলে আবার বিজেপির ভয় দেখাবে, আবার বিজেপির ভয় দেখাবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কাছে এই রফিকার রহমান সাহেব, রফিকার রহমান তো নাকি, এই রফিকার বাবুদের কাছে কোনো ইস্যু নাই। একটা ইস্যু বলুক যে এই কারণে, এই গলাটা তো টানছে কেন ভাই? গলাটা খুব টেনে নিচ্ছে তো, একটু কমাও, গলায় লাগছে। এই রফিকার বাবুদের কাছে, এই পার্থ বাবুদের কাছে এমন একটা ইস্যু নাই যে ইস্যুটা দেখিয়ে বলবে ভোটটা আমাকে দাও। কারণ সবটাই ফেল হয়েছে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচাতে এসেছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা তলনিতে, মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। আদিবাসীদের অবস্থা খারাপ, দলিতদের অবস্থা খারাপ, মতুয়াদের অবস্থা খারাপ, এদেরকে উদ্ধার করতে পার নামে কি করেছিল? ভোটটা চেয়েছিল। আর এই 13 বছর হয়ে যাচ্ছে, তা এখন পরিস্থিতি কি? আরও তলনিতে। তো ভোট চাওয়ার কোনো জায়গা নাই। আমডাঙ্গায় এসে এটাই বলবে ভোটটা আমাকে দাও, বিজেপিকে আটকাতে হবে। আমডাঙ্গায় এসে বলবে শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে ভোটটা চাইবে, আর অন্য কোনো ইস্যু নাই। আপনারা জবাব দেবেন এই ভয় দেখিয়ে ভোট লুট তোমরা করেছো। বা 1952 সাল থেকে এই ব্যারাকপুরের মানুষেরা, এই আমডাঙ্গার মানুষেরা কন্টিনিউয়াসলি ভোট দিয়ে যাচ্ছে, পরস্পর ভোট দিয়ে গিয়েছে। 17 বার পার্লামেন্টে পাঠিয়েছে। আমডাঙ্গার কৃষক থেকে শুরু করে এই ব্যারাকপুরের আপনার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, ডেলেবার থেকে শুরু করে, চট শিল্পে, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত আছে সেখান থেকে শুরু করে তাদের মিনিমাম ওয়েজেস ঠিকঠাক করে পাচ্ছে না, কৃষকরা তাদের অধিকার পাচ্ছে না। কিন্তু ভোট আসছে, ভোট যাচ্ছে, বাবুরা নেতা হয়ে দিল্লি যাচ্ছে আর দিল্লি থেকে আসছে, সাধারণ মানুষ লাভবান হচ্ছে না। 17 বার এমপি করে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনারা মানে আপনার দাদু 1952 সাল থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন এই ব্যারাকপুরের মানুষেরা, আমডাঙ্গার মানুষেরা। কারণটা কি? আমি কৃষক, আমার হয়ে দুটো কথা বলবে, দেশের আইনসভার মধ্যে যাবে, গিয়ে আমাদের হয়ে আইন তৈরির কথা বলবে। আপনাদের একটু জানা দরকার এই এমপির কাজ কি। আপনারা অনেকে একটু জানেন বা অনেকে জানেন না, আপনারা জ্ঞাতার্থে একটু জানিয়ে দিই। একটা এমপির কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে টোটাল এলাকার কি সমস্যাগুলো আছে সেইগুলোকে চিহ্নিত করা। সেগুলোকে চিহ্নিত করে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন, যেই বিরোধীতে থাকুক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। যেমন আগামী দিনে
পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম জামির ভাইয়ের কাজ কি হবে? এই আমডাঙ্গার 20,000 মানুষের যে জমি লুট হয়ে যাচ্ছে, তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, ওখানে যিনি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী আছেন, পরিবহন মন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, তার কাছে যে হবেন, তার কাছে বলা যে পশ্চিম বাংলার এই আমডাঙ্গার ব্যারাকপুর লোকসভার মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে যে এক্সটেনশন হচ্ছে, যার ক্ষতিপূরণ দেওয়ার কথা, ঠিক করে ক্ষতিপূরণ পাচ্ছে না, আপনার দপ্তর, আপনি সেটা জানকে ইনকোয়ারি করে যাতে ক্ষতিপূরণ ঠিক করে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন। তারপরে কি হবে? মন্ত্রীর কাজ হবে এটা শুনে তার ডিপার্টমেন্টাল অফিসারের মাধ্যমে, যদি ডিএম এখানকার ডিএম টাকা খেয়ে থাকে, এসডিও টাকা খেয়ে থাকে, বিডিও টাকা খেয়ে থাকে, এমএলএ টাকা খেয়ে থাকে, পঞ্চায়েতের প্রধান টাকা খেয়ে থাকে, এটা তদন্ত করবে এবং সব কটার ঘাড় ধরে জেলের ভাত খাওয়াবে, পশ্চিমবাংলার প্রেসিডেন্সি জেল, না হলে তিহার জেলে তুলে নিয়ে গিয়ে অনুব্রতর মতো ভাত খাওয়াবে। আর সাথে সাথে কি করবে? যাদের জমিগুলো এই হাইওয়ের জন্য পড়ছে, তারা যাতে 2013 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ন্যাশনাল হাইওয়ের এক্সটেনশনের জন্য যে ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণের চেক হাসি হাসি মুখে এই ভাইয়েরা নিয়ে বাড়ি ফিরবে। এটা হচ্ছে জামির ভাইয়ের কাজ থাকবে। জামির ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, জামির ভাই পার্লামেন্টে গিয়ে, আপনি কৃষক, আপনার মাসিক গড়াই কেন 7,000 টাকার নিচে, তার আওয়াজ তুলবে। আপনারা যারা এখানকার মানুষ আছেন, আমার তো মনে হয় 75% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাই তো নাকি ভাই? ভুল বলছি নাকি? কারণ এটা চাষিভূষি এলাকা। কিন্তু যতই আপনারা চাষ করেন না কেন, আমি আপনাদের বলে রাখছি, আপনাদের এখানকার গড় আয় হচ্ছে মাস গেলে বিলো 7,000 আপনাদের ইনকাম হয় বছরে। তাহলে কত? খুব বেশি হলে 84,000 টাকা। এই টাকাই চলবে? কিন্তু চালিয়ে নিতে হচ্ছে। কেন? এই অর্জুন বাবু আজকে ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন, আমি কৃষক, আমার বিরুদ্ধে পার্লামেন্টে যখন বিল পাস হয়েছিল, যে বিলটাতে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো নীল চাষিদের সাথে ব্রিটিশরা যে দমনপীড়ন নীতি আনতো, নীল চাষিদেরকে মারধর করত, চাষ করিয়ে শোষণ করে নিত, তোমার মোদী সরকার, তোমার প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রী অর্থাৎ শাসক মিলে তোমরা যে বিল পাস করিয়েছিলে, আমাদেরকে শোষণ করার জন্য বিল পাস করিয়েছিলে, আমি কৃষক, এখন তোমাকে আর ভোট দেব? তুমি আমার বিরুদ্ধে বিল পাস করিয়েছিলে, তোমার উচিত ছিল পার্লামেন্টে গিয়ে আমার বিরুদ্ধে বিল পাস হচ্ছে আমার পক্ষ নিয়ে কথা বলা। কারণ তুমি মোদির ভোট দিয়ে তুমি পার্লামেন্টে যাওনি, তুমি কৃষক, আমার ভোট নিয়ে তুমি পার্লামেন্টে গিয়েছিলে, আমার হয়ে কথা বলার দরকার ছিল, আমার হয়ে কথা বলনি। তাই এবার ভোট চাইতে এসেছো, তোমাকে আমি ভোট দেব না। রাজ্যের আইনসভার মধ্যে সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর এক বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমরা কৃষক, আমাদের হয়ে কথা বলছে, আমাদের হয়ে লড়াই করছে। এই লড়াইটা রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমরা কৃষক, এই লড়াইটা রাজ্যের আইনসভার মধ্যে যেমন হচ্ছে, দেশের আইনসভার মধ্যে ঢুকাতে হবে। সেই জন্য জামির ভাইকে আমরা আগামী মে মাসের 20 তারিখে কান চিহ্নে ভোট দিয়ে তাকে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। আমি লড়াই কৃষকের জন্য রাজ্যের আইনসভায় করছি, এই লড়াইটা আমাদেরকে দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাতে গেলে কি করতে হবে? আপনার প্রতিনিধি পাঠাতে হবে। হয়তো এরপরে এখানেই হয়তো মমতা ব্যানার্জি আসতে পারে, অভিষেক ব্যানার্জি আসতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, পার্থবাবু আসবে। আপনারা যদি পারেন শালীনতা বজায় রেখে যদি জবাব দিতে পারেন ভালো, না হলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যখন 3টে বিল নিয়ে এসেছিল কেন্দ্র সরকার, কৃষকদের স্বার্থে আঘাত লাগছিল, কৃষকদেরকে শোষণ করার চিন্তা ভাবনা করছিল, কৃষকদেরকে আবার কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল, তখন সারা দেশের কৃষকরা এই বিলের বিরোধিতা করেছিল। পশ্চিমবাংলার কৃষকরাও এই বিলের বিরোধিতা করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করেছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিলের বিরোধিতা করেছিল। কৃষকদের ডাকা ভারত বন্ধকে সারা দেশ যেমন সংহতি জানিয়েছিল, সমর্থন জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলেরা, আমরাও কৃষকদের ডাকা ভারত বন্ধকে সংহতি জানিয়ে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল করতে, ভারত সরকারকে চাপে ফেলতে, যাতে এই বিলগুলো প্রত্যাহার করে নেয়, আমরাও রাস্তায় নেমেছিলাম। যখন আমরা রাস্তায় নেমেছিলাম, এই পার্থবাবুর দলের কিছু গুন্ডা মস্তান আমাদের উপরে, কৃষকদের উপরে আক্রমণ করে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি। তাই পার্থবাবুরা আগামী দিনে ভোট চাইতে এলে সর্বপ্রথম কৃষকরা বলবেন, ওই দিনকে আপনাদেরকে আমাদের পাশে পাওয়া যায়নি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের পাশে দাঁড়িয়েছিল, ভোটটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে যাবে, কোনো জোড়াফুলের পক্ষে যাবে না। অপরন্ত জোড়াফুল আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল। কৃষক ভাইরা হবে তো নাকি? আমি তো একটা জিনিস ভেবে পাই না, আমাদের আন্দোলনটা ছিল
অর্জুন সিং এর বর্তমান দলের বিরুদ্ধে, অর্থাৎ আচ্ছা আচ্ছা, একটা ভয়ঙ্কর তথ্য এলো। তথ্য সত্যতা কি জানি জানি না, কিন্তু আমি বলছি আপনাদের, পরে বলছি। তো কি বলছিলাম ভুলে গেছি, কি বললাম? আমরা লড়াই আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, বিজেপির বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। মমতা ব্যানার্জির অত বুকটা তো চিনচিন করছিল কেন? মমতা ব্যানার্জির কষ্ট হচ্ছিল কেন? আমরা লড়াই করছিলাম অমিত শাহের বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম মোদির বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদের এত কষ্ট হচ্ছিল কেন? আমরা তো ভারত বন্ধের ডাকে সমর্থন জানিয়েছিলাম বিজেপি সরকারের বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির বুক চিনচিন করছিল কেন? হয়তো এই বার্তাটা দাদা ওপর থেকে দিয়েছিল, যদি পশ্চিম বাংলায় বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যাবে, এটা হতে পারে। সেই জন্য ওই রফিকার রহমান সাহেবেরা, পার্থবাবুরা তাদের গুন্ডামস্তানকে লাগিয়ে আমাদেরকে বন্ধ সফল হতে দেয়নি। তাই আমরা কৃষকরা আমাদের বন্ধকে যিনারা সফল হতে দেয়নি, তারা কি একটাও ভোট পাবে ভাই? এই পাবে? এখানে একটা তথ্য হলো, একটা গোপন চিঠি আমাদের এলাকার যিনি বিধায়ক, তিনি নাকি অভিষেক বাবু মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন, অর্জুন বাবুর সুপারিশ পাঠিয়েছিলেন। যদি অর্জুন বাবুকে ব্যারাকপুর থেকে কন্টেস্ট করতে দেওয়া হয় তৃণমূলের পক্ষে, নাকি এখান থেকে 60,000-এর ওপর কাছে আশেপাশে লিড পাবে। বুঝতে পেরেছেন? তাহলে বিজেপির কত বড় এজেন্ট আপনার ঘরে বসে আছে। খারাপ লাগছে নাকি? এ তো বড় এজেন্ট বিজেপির। আমি একটা কথা বলি, 2019 সালের আগে বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে বলে রাজ্যে বিজেপিকে নিয়ে আসলো। 2021-এ বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে বলে আপনার পাড়াতে বিজেপিকে নিয়ে আসলো। 2024-এ যদি এখনো এই তৃণমূলের খাওয়া গ্যাস আমরা খেয়ে নিই, তাহলে কিন্তু আগামী দিনে আপনার বেডরুমে এই বিজেপিকে হাজির করে দেবে। আমি বলতাম, এই কাগজ কিন্তু তার প্রমাণ দিয়ে দিচ্ছে। আপনার ঘরে তো বিজেপি ঢুকে বসে আছে। বকলমে বিজেপির এজেন্ট যে আজান বন্ধর জন্য মামলা করেছিল, তার হয়ে সুপারিশ গাইছে, তাকে নাকি 60,000 ভোটে লিড করাবে। ভোট চুরি করে লিড করালে আলাদা জিনিস, মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দেয়। অর্জুন বাবু কেন, পার্থবাবু এখান থেকে 60,000 মাইনাস খাবে। কি ভাই, হবে তো নাকি? হ্যাঁ, 21-এর নির্বাচনে গণনায় কি হচ্ছে আমরা জানি। আমরা রাজনীতিতে তখন একটু কাঁচা ছিলাম, এখনো খুব পাকা বলছি না। কিভাবে চুরি করেছে আমরা জানি, জবাব আমরা সময়ের সাথে সাথে দেব। আমরা ভুলে যাচ্ছি না গণনা কেন্দ্রে আমাদের সাথে কি হয়েছে, তারপরে কি হয়েছে। আর একটা, তাহলে আপনারা প্রস্তুত থাকুন যে 60,000-এর নাম নিয়েছে, শুনলাম যেটা, যে 60,000-এর নাম নিয়েছে। আমরা 60,000-এ অর্জুন বাবুকে মাইনাস দেব, 60,000 পার্থবাবুকে মাইনাস দিয়ে বলবো আমডাঙ্গা তথা ব্যারাকপুরে ও কোনো বিজেমূল কাজ দেবে না, কাজ হবে না। তাই তো নাকি ভাই? এখানে প্রায় হাজার হাজার মানুষ এসেছেন। আর একটা কথা, বারাসাতেও কিন্তু আমাদের প্রার্থী আছে। আপনাদের আত্মীয় তো অনেক বারাসাতে থাকে ভাই, থাকে তো? জামির ভাই দিকে আসো। ডান দিকে আছে আমার বারাসাতের তাপস ব্যানার্জি, আর বাঁ দিকে আছে আমাদের ব্যারাকপুরের অ্যাডভোকেট জামির সাহেব। দুটোকে পার্লামেন্টে আমরা এখানে পাঠাবো, আরও যেগুলো আছে পার্লামেন্টে পাঠাবো। আমাদের জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের লড়াই দিয়ে আসবে। তো জুন মাসের 1 তারিখে তাপসদার ভোট আছে বারাসাতে। আপনাদের যারা যে আত্মীয় আছে, এখন থেকেই কনভিন্স করান, কোনো স্বপন বাবুকে ভোট হবে না, কোনো কাকলিদিকে ভোট হবে না। ভোটটা কাকে দেওয়া হবে? তাপস বাবুকে খাম চিহ্নে দেওয়া হবে। আর আগামী মাসের 20 তারিখে আপনাদের এলাকার আত্মীয় স্বজন, আপনাদের এলাকায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে একটাই কথা, কোনো দল বদলু অর্জুন সিংকে ভোট নয়, আর কোনো মিস কল দিয়া মানুষকে পার্থবাবুকেও ভোট নয়। ভোটটা স্বচ্ছতার সাথে যারা লড়াই করতে যেতে পারে, যে পিছপা হবে না, মানুষের জন্য কথা বলবে, পেছনে কোনো টিউনিং থাকবে না, পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে, দলিতের হয়ে কথা বলবে, আদিবাসী হয়ে কথা বলবে, মুসলিমের হয়ে কথা বলবে, বঞ্চিত মানুষের হয়ে কথা বলবে। আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম। আর একটা কথা, জামির ভাইয়ের হয়ে আগামীকাল আমরা নমিনেশনে যাব। আমাদের আগামীকাল
আচ্ছা, সন্দেশখালী। আপনাদের বলি, আগামীকাল সকাল 9:30টার মধ্যে আপনারা যারা, আমি অনুরোধ করব সর্বোচ্চ জমায়েত করবেন। আগামীকালই আমাদের নমিনেশন আছে অ্যাডভোকেট জামির সাহেবের পক্ষে। আমরা যাব কোথায়? বারাসাত ডিএম অফিসে। আমরা জামির ভাইকে সাথে নিয়ে আওয়াল সিদ্দি মোড় থেকে আমরা দলবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা নমিনেশন জমা করতে যাব। তাই যারা যেতে চাইছেন, জামির ভাই থাকবেন, আমাদের তাপসদা থাকবেন, আমাদের রাকেশ থাকবেন, আমাদের জুলফিকার থাকবে, সাদ্দাম থাকবে, আরও যে সমস্ত নেতৃত্বরা আছে, উঠে দাঁড়াও তো, এই সমস্ত নেতৃত্বরা আছে। সর্বোপরি আপনারা যারা ছটে বসে আছেন, ধুলোতে বসে আছেন, আপনারাও তো দলের এক একটা বড় বড় সৈনিক। আপনিও দলের মেম্বার, অনেকে আমিও দলের মেম্বার। আপনারও যতটা গুরুত্ব, আমারও ততটা গুরুত্ব। শুধু পদটা আমাকে দিয়ে রেখেছে, কালকে আমাকে পদ নাও নিতে রাখতে পারে, কালকে আমার পরিবর্তে কাউকে দল চাইলে দিতে পারে, কিন্তু আমরা সবাই সক্রিয় কর্মী দলের। তাই আমরা সক্রিয় দল কর্মীরা মিলে আমরা আগামীকাল 10টার মধ্যে, 9:30 থেকে 10টার মধ্যে আওয়াল সিদ্দি মোড়ে জমায়েত হব। ওখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জামিরদার নমিনেশন করাবো এবং নমিনেশনই বার্তা দিয়ে দেবো জামিরদা ব্যারাকপুর থেকে জেতা সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে যাবে। ভাই একটা গুরুত্বপূর্ণ দিল, এটা কি কলেজ তো নাকি? হ্যাঁ, আগামী দিনে এখান থেকে দেখবেন ভুয়ো টিচার বার হবে, বুঝতে পারছেন না? মহল্লার মসজিদ, এই স্কুল থেকে একটা না কটা গিয়েছে? একটা গিয়েছে। কলেজ থেকেও দেখবেন আগামী দিনে কত হবে। নেতার ছেলে, নেতার জামাই, নেতার বৌমা, নেতার ভাই সব কিন্তু ধরা হবে, ছাড়া হবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা আমাদের প্রার্থীকে জিতে পার্লামেন্টে পাঠান, তাহলে ভোট যেমন আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে আমরা চাইছি, 5 বছর ধরে এই এমপি দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। যেভাবে 5 বছর ভোটটা চাইছি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে, এমপি পরিষেবা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যাবে, এগিয়ে দিয়ে আসবে। এমপি সার্টিফিকেটের জন্য, এমএলএ সার্টিফিকেটের জন্য এখন এমএলএ দরবার হতে হয়, 500,000 টাকা না দিলে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না। এই ধরনের অনেক অভিযোগ আছে। আপনাদের বলে রাখি, আপনারা আমাদেরকে সুযোগ দিলে, আমাদের পক্ষ থেকে এমপি নির্বাচিত হলে, এমপি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এমপির সাথে শুধু যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করবেন। এমপি আপনার বাড়িতে আপনার দ্বারে সার্টিফিকেট পৌঁছে দেবে। দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। সকলে শুনে রাখুন। তবে একটা কথা বলছি, ভয় পাওয়ার কোনো জায়গা নয়। শুধুমাত্র বিজেপি এসে যাবে এই ভয় দেখি আমাদের ভোট লুট করছে, ওই ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আর আজকের পর থেকে যদি আপনাদেরকে আমি কি ভয় দেখাই, চমকাই, শুধু এইটুকু বলে রাখবেন, এই সন্দেশখালীর শাহজাহান শেখের অবস্থা দেখো। সন্দেশখালীর শাহজাহান শেখ কি মুকুটবিহীন সম্রাট ছিল। এই আমার মায়ের উপর এখন অত্যাচার করেছে, এ বলছিল ছাড়া হবে না, ছাড়বো না একটাকেও। পেনের খোঁচাতে ভাঙড়ের মুকুটবিহীন সম্রাট এককালের ছিল ও আরাবুল ইসলাম, এখন বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এখন অনেক কিছু বলছে বলুক। সর্বকিছু প্রথমে কিন্তু পেনের খোঁচাটা নওশাদ সিদ্দিকীদের ছিল, আইএসএফ এর ছিল। প্রথম জেলের ভাতটা কিন্তু আইএসএফ তাকে এইবারের মতো খাইয়েছে। তো আপনাদের এলাকার যে সমস্ত পঞ্চায়েতের প্রধান, কয়েকদিন আগে তো একটা পঞ্চায়েতের প্রধানকে এর দলের লোকেরাই খুন করলো। সত্যি কষ্ট লেগেছিল, বিশ্বাস করুন। কারো তো পিতা, কারো তো সন্তান, কারো তো স্বামী, খুব কষ্ট লেগেছিল। তো ওই হিংসা আমরা আর হতে দেব না। সাথে সাথে এটাও বলছি, যেমন আমরা হিংসা হতে দেব না, কিন্তু আমাদের কাছে সব নোট ডাউন হচ্ছে। পঞ্চায়েতের উন্নয়নের জন্য 1 বছরে কম করে 5 কোটি আসে, 5 বছরে 5 কোটি আসে, কোনো পঞ্চায়েতে 10 কোটি পর্যন্ত আসে। এই টাকাগুলো যারা লুট করছে, লুট করে হাইওয়ের ধারে জমি কিনছে, লরি কিনছে, বারাসাতে ফ্ল্যাট কিনছে, সব কিন্তু আমাদের নোট হচ্ছে। আমরা ক্ষমতায় আসলে কমিশন বসাবো, সমস্ত পঞ্চায়েতের কাগজপত্র বার করব, সমস্ত হিসাব করব। যাদের দেখবো হিসাব বহির্ভূত হচ্ছে, তাদের বাড়ি, গাড়ি, জমি, জায়গা, ফ্ল্যাট সমস্তটাই নিলামে আমরা তুলে দেব। নিলামে তুলে দিয়ে যে টাকাটা আসবে, সেই টাকাটা কোষাগারে দিয়ে, জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আবার জনগণের কাজে আমরা ব্যবহার করব। তাদেরকে বলেন প্রস্তুত থাকতে, তাদেরকে বলবেন ছাড়া 1 ইঞ্চি ছাড়া যাবে না। হ্যাঁ, আমরা মারের বদলা মারের রাজনীতি করি না, খুনের বদলা। হ্যাঁ, কার নিউ টাউনে বাগান বাড়ি আছে, কে দীঘায় হোটেল কিনে রেখেছে, কিছু কিছু কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে। ও বেনামে কিনে রাখলেও কি হবে, যেখান থেকে রেজিস্ট্রেশন হচ্ছে তারা তো আমাদের ভালোবাসার মানুষ ভাই। যে বিক্রি করছে আর যে কিনছে
সাক্ষীর সইটা যে দিচ্ছে মনে রাখবে সেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। এদের অত্যাচারের কারণে আসতে পারছে না, সেই ভোটও কিন্তু আমাদের আসবে। তাই আপনাদের বলি, ভয় পাওয়ার কোনো জায়গা নাই, লড়ে নিতে হবে আপনার অধিকার। ব্রিটিশদের পিরিয়ডে যেভাবে অত্যাচার করতো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, যদি ভাবতো যে আমরা এদের সাথে পেরে উঠতে পারবো না, এদের সাথে পেরে উঠতে পারবো না, তাহলে কিন্তু আমরা আজ স্বাধীন হতে পারতাম না। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল দীনেশ আশফাকুল্লাহ থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের লক্ষ্য একটাই ছিল, ব্রিটিশ মুক্ত ভারত করব, তাদের জীবন দিতে হয় দেব। তারা জীবন উৎসর্গ করেছিল বলে ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি। আমাদের লড়াইটা থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, দুর্নীতি মুক্ত বাংলা করব, দুর্নীতি মুক্ত বিভাজন মুক্ত দেশ গড়ব। এই দেশ গড়তে গিয়ে যদি জেল খাটতে হয় নওশাদ সিদ্দিকীকে একবার কেন 100 বার জেল কাটতে নওশাদ সিদ্দিক প্রস্তুত আছে। সকলে